সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় গণ অভ্যুত্থানের 1 বছর ও আগামীর বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক বিএনপি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছাত্রদল। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাই এই আয়োজনে। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসি। গণঅভ্যুত্থানের 1 বছর সম্পূর্ণ হচ্ছে কালকে, এবং সেই উপলক্ষে আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বিশেষ সতর্কতার সাথে, বিশেষ নিরাপত্তার সাথে এই ঘোষণাপত্রকে রাখা হয়েছে। এর সম্পর্কে খুব বেশি কিছু জানা যাচ্ছে না। বিএনপি ইতিমধ্যে বলেছে, আমি শিরোনামে যেমনটি বলছিলাম, যে তাদের সংশোধনে যদি মানা না হয় তাহলে তারা প্রতিক্রিয়া দিবে। আমরা ধরে নিচ্ছি তাদের সেই সংশয়ের জায়গা আছে বলে সেটি তারা বলছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ঘোষণাপত্র সবচেয়ে বড় প্রশ্নটা যেটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আইনি ভিত্তি এবং বাস্তবায়ন সেটি সম্ভব কিনা। আপনার কাছে এটি আমার প্রশ্ন, যে রাজনৈতিক প্রতীক হয়ে থাকবে নাকি এটি বাস্তবায়নযোগ্য হবে? ধন্যবাদ। আমার কাছে এই জিনিসটা আসলে ভালো লাগলো না। সেটা হচ্ছে ঐক্যমত্য নিশ্চিত হয়েছে কিনা সেটা নিশ্চিত না হয়ে একটা ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে। মানে ডক্টর ইউনূস বা প্রধান উপদেষ্টা আসলে দায়িত্বে এসেছেন কিভাবে? তিনি সব মানুষের আসলে ওই সময় আমরা মনে করতে পারি, মানে সত্যিকার অর্থে রোমাঞ্চ বোধ করছি। আজকের কথা যদি চিন্তা করি, এর 2-3 দিন আগে থেকে আমরা অনেকে ধারণা করছিলাম, আমি নিজেও মনে করছিলাম যে সরকার আসলে ক্ষমতায় নেই, জাস্ট কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। সেই সময় ডক্টর ইউনূস যখন আসলেন, তিনি আসলে শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড মানুষ ছাড়া সবার সমর্থন পেয়েছিলেন। সব রাজনৈতিক দল, সব ব্যক্তি, আমরা সবাই তার পেছনে দাঁড়িয়েছিলাম। ডক্টর ইউনূস কি আগের জায়গায় আছেন এখন? তার উপরে রাজনৈতিক দলগুলোর কি সমান আস্থা আছে? জনগণের কি সমান আস্থা আছে? সবাই কি তাকে একইভাবে সমর্থন করে, বা আগে যে যত স্ট্রংলি সমর্থন করতেন সেই রকম একই স্ট্রংলি করেন? তো তাহলে তিনি এখন যদি মনে করেন যে ধরনের একটা ঘোষণাপত্র তিনি তার পছন্দে পড়ে ফেলতে পারেন, আমার কাছে এটা সঠিক বলে মনে হয় না। বিশেষ করে রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার, মানে বিএনপির অনেক সমালোচনা আমরা করতে পারি। সত্যিকার অর্থেই ক্ষমতায় যাওয়ার আগেই তাদের বেশ কিছু অনিয়ম দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে, এবং এগুলো নিয়ে বিএনপি নিজেই পদক্ষেপ নিচ্ছে। দ্যাট মিনস বিএনপি নিজে এন্ডোর্স করে। কিন্তু এটা তো ফ্যাক্ট যে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া, আমি 5 আগস্ট থেকে প্রায় বলছি যে পালিয়ে যাওয়াটা আমরা যোগ করতে থাকবো। উনি পালিয়ে গেছেন, উনি বিরাট লম্বা লম্বা কথা বলেছিলেন যদিও। তার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে বিএনপি বাংলাদেশে একমাত্র, এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী, সেও যোজন যোজন দূরে। সো এই দলটার সাথেও যদি তার ঐক্যমত্য না হয়ে তিনি কিছু ঘোষণা করতে যান, আমার কাছে মনে হয় এটা একটা নতুন কেওস তৈরির সম্ভাবনা থাকবে। কারণ যেন সালাউদ্দিন যেভাবে বলছেন যে তাদের সংশোধনীগুলো যদি গৃহীত না হয়, আর গৃহীত না হলেও যদি আলোচনা করে আপনি ঠিক করে নিতেন যে না, এগুলো নিতে পারছি না, আপনারা অ্যাগ্রি করেন, তো একটা অ্যাগ্রিমেন্ট হলে এটা সমস্যা ছিল না। এখন যদি শেষ পর্যন্ত, এবার পরের অংশে আসি, যদি শেষ পর্যন্ত মানে বিএনপি যদি এটা মেনে না নেয়, এটার আইনি ভিত্তি আসলে আর চিন্তা করা হাস্যকর। কিন্তু যদি বিএনপি মেনে নেয়, তারপর কি করব? একটা ডিবেট আছে যে এটাকে সংবিধানের পার্ট করব কি করব না। আমি মনে করি আমরা একমত যদি হই, আমাদের সংবিধানের অংশ এটা হতে পারে। কারণ আমরা স্বাধীন বাংলাদেশে, 71কে সরিয়ে রেখে বলছি, সে 71 তখন আমরা স্বাধীন হইনি, স্বাধীন বাংলাদেশে এই রকম এই স্কেলের ঘটনা আসলে তো আর ঘটেনি। সো স্বাধীন বাংলাদেশে আমাদের যে জার্নিটা, ঘোষণাপত্রে পুরো জার্নিটার কথা আছে। 71 পরবর্তী সময় আমরা নানানভাবে আমাদের এই স্টেটের উপরে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেটা আমরা ওভারকাম করেছি, আমাদের সংগ্রামের ইতিহাস আছে। সো এই ধরনের একটা ঘোষণাপত্র যদি আমরা একমত হই, এটা সংবিধানের পার্ট হতে পারে। আমি সেক্ষেত্রে বাস্তবায়নযোগ্য তখন অবশ্যই যদি সবাই এগ্রি করে, তাহলে তো আর এটা আমি জনাব আজিজুল বারী হেলাল, আমি শিরোনামে যেটি বলছিলাম যে বলা হয়েছে আপনাদের পক্ষ থেকে সংশোধনে যদি মানা না হয় সেক্ষেত্রে প্রতিক্রিয়া দেবে বিএনপি। বিএনপির মধ্যে এই সংশয়টা আসলে কেন কাজ করছে? আমি এটিও বলছিলাম যে জুলাই ঘোষণাপত্র যাতে বিতর্ক এড়ানো যায় সেজন্য কঠোর গোপনীয়তা সেটাকে মেনটেন করা হয়েছে। সেই গোপনীয়তাটা কি আপনাদের সাথেও সেই মেনটেন করেছে? দেখেন, জুলাই ঘোষণাপত্র মানে জুলাই ডিক্লারেশন, এটা কি খুবই গুরুত্বপূর্ণ যে এর গোপনীয়তা রক্ষা করতে হবে? আমার তো মনে হয় কোনো গোপনীয়তা এখানে নেই, সবাই সব কিছুই জানে। জাহিদ ভাই বলছে যে আমাদের যে জার্নিটা, বাংলাদেশ সৃষ্টির পেছনে যে ইমার্জেন্স অফ বাংলাদেশ, এই জার্নিটা কিছু কিছু লেখা হয়েছে। আমরা 26শে জুলাই, 71 সালের 26শে জুলাইকে আমাদের একটা বক্তব্য ছিল যে 26শে জুলাইটাকে অমিট করে ওই জায়গাটা অন্য কিছু লেখা হচ্ছে বা লেখা হচ্ছে না। আমরা সেটা 2 বার সংশোধন করে দিয়েছি। সুতরাং আপনার এখানে কোনো কিছু গোপনীয়তা, কোনো কিছু আটকানো তেমন কিছু না। আর জুলাই ঘোষণাপত্র এইটা তো আমরা সবাই
ঐক্যমত যে আসলে কোন প্রেক্ষাপটে জুলাইটা হয়েছে, আমাদের পেছনের ইতিহাস কি, এগুলো আমরা সবাই ঐক্যমত। এটা নিয়ে আমার খুব একটা এখন আরেকটা যেটা বললেন, যেটা সংবিধানের অংশ হবে কি হবে না, না আমি একটু জানতে চাচ্ছি আপনাদের মধ্যে এই আমরা সংশয়টা কিছু কেন কাজ নোট অফ করছে? ডিসেন্ট দিয়েছি, আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি ঘোষণাপত্রের সবকিছু যে সংশোধনের বিষয়ে যেটা এই আপনাদের সংশয় যে যদি ঘোষণাপত্রে যে সমস্ত বিষয়ে আমরা সংশোধন দিয়েছি, আমি তো একটা বললাম, আরেকটা ছিল যে ওনারা বলছে এটা আপনার ভূমিকায় থাকবে, প্রিয়াম্বেলে থাকবে, আমরা বলছি তফসিলে থাকবে। এগুলো খুব আইনের কথা নেই, এইটা একটা সংশোধনী ছিল। আর কিছু কিছু বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আপনার বিশেষ করে জুলাই চার্টার যেটা হবে, এটা তো ডিক্লারেশন, আরেকটা আছে না জাহিদ ভাই, জুলাই চার্টার, ওইটাই আমাদের কিছু আরো অনেক নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং এখন আগামীকাল ঘোষণা হবে জুলাই ডিক্লারেশন। এই ডিক্লারেশনটা এমন কোনো গুরুত্ব বহন করে না। তাহলে এইটা আপনাদের পক্ষ থেকে কেন বলা হচ্ছে? যেহেতু শুনেন 365 দিন চলে গেল, আজকে উই আর লিভিং ইন 365 ডেজ, টুমরো উড বি দ্য 366 ডেজ। একটা অভ্যুত্থানে এটা বিশেষ গুরুত্ব না পেলে আপনারা কেন বলছেন যে আপনাদের যদি সংশোধনী না মানা হয় আপনারা প্রতিক্রিয়া দিবেন? তার মানে আপনাদের মধ্যে একটা সংশয় কাজ করছে। হবে। আপনি একটা শুনেন, আমাদের সংবিধানে একটা অংশ যাবে, একটা জুলাই ডিক্লারেশন হবে, এইখানে সব বিষয়ে আমরা একমত হব, এটা নিয়ে আমি কিছু ডিবেটেড কিছু নেই। কারণ তর্ক বিতর্ক আমরা 366 দিন, এই 65 দিন করলাম, করার পরে আমরা একটা ঐক্যমতে, মানে আপনার ইনডাইরেক্ট ঐক্যমত যেটাকে বলা হয়, যে সবাই পৌঁছেছি যে জুলাই ডিক্লারেশনকে আইনগত ভিত্তি দেওয়ার, জাহিদ ভাই যেটা বললেন সেটা বিষয়েও আমরা একমত, যে অন্তত জুলাই ডিক্লারেশন এবং চার্টারটা যে 2 বছর, অর্থাৎ সংসদের মেয়াদ 2 বছরের মধ্যে এটাকে আইনি ভিত্তি দিয়ে কার্যকর করতে হবে। এইসব বিষয়ে আমরা কমিটমেন্ট করছি এবং এটাকে আইনি ভিত্তি দেওয়ারও আমরা চেষ্টা করছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিএনপি ইজ টু কর্ডিয়াল টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি, রিস্টাবলিশ দ্য ডেমোক্রেসি। আমরা বিশেষ করে সমস্ত দলগুলো যারা গণ অভ্যুত্থানের শক্তি আছে, জামাত বলেন, এনসিপি বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, কারণ ফ্যাসিবাদের একটি পদধ্বনি, ফ্যাসিবাদের একটি ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে, বিভিন্ন বয়ানও তৈরি করা শুরু হয়েছে। আমি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমি তার আগে একটু শেষ করতে চাই যে ঘোষণাপত্রে সব স্টেক হোল্ডারের থাকার কথা, বিএনপি কালকে কি থাকছে? বিএনপিকে দাওয়াত করলে অবশ্যই থাকবে, এখনো দাওয়াত পাইনি আমরা, দাওয়াত করলে থাকবো। দাওয়াত করলে আপনারা থাকবেন, কারণ ঘোষণাপত্রে যেহেতু আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ আছে, যেহেতু এই অভ্যুত্থানের অংশীদার আপনারাও, সুতরাং এই জন্যই জানতে চাও যে বিএনপি সেখানে থাকছে কিনা, সেটি একটা প্রশ্ন আমার কাছে। যে ঘোষণাপত্র, এইটা কি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি খুব ম্যাটার করবে? আমি তো এটা দেখলাম যে জুলাইয়ের যে আমরা যে অভ্যুত্থানটা হলো, এটার একটা সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছে, যাতে পরবর্তীতে কেউ না এসে বলতে পারে যে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা নিয়েছে। কিন্তু আমি তো জানি যে গণ অভ্যুত্থানের পর যে সরকারগুলো আসে, এটা তো পরবর্তী সংসদে র্যাটিফাই করেই। যেমন ফখরুদ্দিন মহিউদ্দিনকে পরবর্তী সংসদ র্যাটিফাই করছে না, এর আগে 1996 সালে, 91 সালে, 2001 সালে র্যাটিফাই করেছে। তো এখন আমি বুঝলাম না, আমাদের এই যে আমরা যারা গণ অভ্যুত্থান করলাম, আমাদের কিসের এত ভয় যে আমাদের এই গণ অভ্যুত্থানকে পরবর্তী সংসদ কার্যকর করবে না? পরবর্তী সংসদে কি বিরোধী আপনার মাফিয়া শক্তি ক্ষমতায় আসবে নাকি? মাফিয়াদের রাজনীতি তো শেষ হয়ে গেছে, ওদের বয়ানও শেষ হয়ে গেছে, ওরা তো নতুন করে ফিরে আসতে পারবে না। সেই ভয়টাই কাজ করছে যে মাফিয়াতন্ত্র শেষ হয়ে গেছে সেটি আবার ফিরে আসতে পারে। মাফিয়াতন্ত্র ফিরে আসবে কিনা সেটা অন্য জিনিস, কিন্তু যে মাফিয়া শক্তির বিরুদ্ধে তারা তো আর ফিরে আসবে না। এখন বর্তমান যে অভ্যুত্থানের শক্তিরা আছে, এরাই তো ক্ষমতায় আসবে, ভোটে যারা জিতবে তারাই তো আসবে। তারা কেন এই 24-এর গণ অভ্যুত্থানকে র্যাটিফাই করবে না? ঠিক আছে, যদি কোনো সন্দেহ থেকে থাকে তার জন্য জুলাই ঘোষণাপত্র দিয়েছে, আমি মনে করি না যেটা নিয়ে এত কিছু বাড়াবাড়ি করার কিছু। কালকে কি আরো কিছু প্রত্যাশা করছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কোনো কিছু বলতে পারেন বা কোনো ডিক্লারেশন আসবে, এরকম কোনো প্রত্যাশা করছেন? ভালো কোশ্চেন করেছেন। আমি মনে করি প্রধান উপদেষ্টা বাংলাদেশে যত তর্ক বিতর্ক আছে সবকিছুকে মানে ছাপিয়ে তিনি একটা নির্বাচনের একটা ডেট ঘোষণা করবেন, যাতে পুরো বাংলাদেশের মানুষ এই নির্বাচনের উৎসবে মেতে উঠতে পারে। বুঝছেন, নির্বাচনী পরিবেশ নেই এই কথা বলে নির্বাচনী ডেটকে পেছানোর কোনো কারণ নেই। দেখবেন নির্বাচনী ডেটটা ঘোষণা করলে, আমি আমার হাইপোথেটিক্যাল থট থেকে বলছি, সমস্ত রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে আছে। আর ইভেন যারা আপনার বিশেষজ্ঞ বিশ্লেষক,
টিভি মিডিয়া, সমস্ত জনগণ কিন্তু এখন রাজনৈতিক ময়দানে আছে। অর্থাৎ কেউ ভোট জোর করে ভোট করবে, চুরি করবে, এই উপায় এখন নেই। অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড যেটা বোঝাতো, বাংলাদেশে এখন আপনারা মনে করছেন এখন আছে, সেই সবকিছু বাস্তবতা আছে, সুন্দর বাস্তবতা আছে। সরকার যদি তার নিউট্রালিটি বজায় রাখতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসি। এই যে কিছুক্ষণ আগে উপদেষ্টা মাহফুজের একটি স্ট্যাটাস নিশ্চয়ই আপনি দেখেছেন, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। এটি নিয়ে বেশ সরগরম অবস্থা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আমরা কয়েকদিন আগে জানি যে প্রেস সচিব বলেছেন যে আগামী 5-6 দিন একটু বিশেষ গুরুত্বপূর্ণ, সতর্ক থাকার কথা তিনি বলেছেন। আসলে কিসের সতর্ক বার্তা সেটি আপনার কাছে পরিষ্কার ছিল কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা গতদিন বলেছেন যে 5ই আগস্ট নিয়ে আতঙ্কের কিছু নেই, সবকিছু ভালোভাবে হবে, সরকার সবকিছুর ব্যাপারে সতর্ক, বিশেষ অভিযানে পুরো দেশ চলছে নির্বাচন পর্যন্ত। এই যে 3 জন মানুষের 3টি সতর্ক বার্তা, আমাদের আসলে কি, আপনি কি বার্তা পাচ্ছেন এখান থেকে, বা জনগণকে কি বার্তা দিচ্ছে এগুলো? প্রধান বার্তা আমি যেটা পড়তে পারি সেটা বালকদেরকে দায়িত্ব দিলে তারা বালখিল্য করবে, এটাই নিয়ম। খুব ক্রুড ভাষা হচ্ছে, কিন্তু বলতে চাই এই ভদ্রলোকই ভুলে যাচ্ছেন তিনি একজন উপদেষ্টা, মানে মন্ত্রী। ওনার বয়স কত, উনি তরুণ কিনা, সব ফালতু আলাপ আসলে এখন আমরা করব না। কয়েকদিন আগে তিনি একটা স্ট্যাটাসে লিখেছিলেন একটি নতুন দলের লোকজন চাঁদাবাজির ইস্যুতে, পরে আবার এডিট করেছেন, করে ওটা বিভিন্ন দল লিখেছেন। উনি কাকে ইন্ডিকেট করেছেন আমরা বুঝতে পারি। এই রকম অস্থিরমতি লোকজন যদি আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, মানে রাষ্ট্রকে একটা ছেলে খেলা, আই ডোন্ট নো। এই স্ট্যাটাস যে বলেন, এরপর উনি আবার যোগ করেছেন, আমি পড়ি, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। যখন ফ্লোর গোল হচ্ছে তারপর এটা যোগ করেছেন। মনে আছে আমাদের, উনি একবার অখণ্ড বাংলা নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে তারপর সেটা ডিলিট করে দিয়েছিলেন। তার অনেক পোস্ট হয় এবং সেগুলো আসলে ডিলিট হয়ে যায়। এটা এক অদ্ভুত ঘটনা। মানে আমরা রাষ্ট্রকে যে ছেলে খেলা বানিয়েছি, ডক্টর ইউনূস যে বানিয়েছেন, এই 2 জনকে ওখানে নিয়ে শুধু তাদের নিরপেক্ষতা যে প্রশ্নবিদ্ধ হয়েছে এই সরকারের, তা না। এই যে আজকে টিআইবি কিন্তু এই 2 জনকে এনসিপির পার্ট বলছেন, আমিও মনে করি। আপনি তফাৎ করতে পারেন যে না ওনাকে এনসিপির সদস্য নাকি, বাট আমরা যথেষ্টের বেশি তথ্য জানেন ওনারা কিভাবে এটার সাথে ইনভলভ। সো সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে এবং এটা সরকারকে ছেলে খেলা হিসেবে আমাদের সামনে প্রদর্শন করা হচ্ছে। এখন আসি এই জায়গায়, বাংলাদেশে কি 1-11 হওয়ার প্রেক্ষাপট আছে? উত্তর হচ্ছে না। 1-11 যখন হয়েছিল আমরা যথেষ্ট বড় হয়েছি, তখন মনে আছে, মনোযোগ দিয়ে সেগুলো দেখছিলাম। আপনি বুঝতে পারবেন কখনো 1-11 হয়, কিভাবে 1-11 হয়। এগুলো আসলে এক ধরনের অ্যাটেনশন সিকিং। কখনো কখনো যদি আপনার কোনো কিছু পছন্দ না হয়, একটা জুজুর ভয় তৈরি। এই যে 1-11 আসছে, সুতরাং সরকারের সমালোচনা করেন। উনি কিন্তু মন্তব্যে একটা ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু এখন তাদের সমালোচনা হচ্ছে, এটা ডাকুন। এটা শুধু ওনার না, আমি যখন পাল্টা বলি, প্রধান উপদেষ্টা নিজে বলছেন যখনই নির্বাচন নিয়ে আমরা কাজ করতে শুরু করি, পতিত ফ্যাসিবাদী শক্তি পরাজিত হওয়ার মাথা চাড়া দেয়। আমরা কি বিশ্বাস করি আওয়ামী লীগ এসে আমাদের নির্বাচনের ব্যবস্থায় ঝামেলা বানচাল করতে পারবে? কিছুদিন আগে একটা প্রশিক্ষণ নাকি হচ্ছে 300-400 জনের, ওখানে একজন মেজর ছিল, পত্রিকায় এসছে। তাদের প্ল্যান ছিল নাকি তারা সারা দেশ থেকে আওয়ামী লীগের শাহবাগের মোড় দখল করে ফেলবেন, দখল করে দেশ অচল করবেন, করে শেখ হাসিনার চলে আসার পথ সুগম করবে। এটা যদি সরকার বিশ্বাস করে, তাহলে জনগণ কি, মানে জনগণ কোথায় যাবে? মানে জনগণ হাসবে যে আমরা একটা সরকার রাখি। মানে আওয়ামী লীগ মাঝে মাঝে কোনো জায়গায় 2-1টা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটাতে পারে, 2-1টা জেলা আছে, 2-1টা ঢাকা শহরেও পারে, কিন্তু আওয়ামী লীগের এই পরিমাণ শক্তি আছে যে সে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন বানচাল করবে। এগুলো প্রত্যেকটা খুব বাজে ট্রিক। যখনই কোনো সমস্যায় পড়ছেন, যখনই অনেকে আপনার সমালোচনা করছে, এটা কমন এনিমি। আওয়ামী লীগকে যদি সামনে আনেন, আমরা কিন্তু এক হয়ে যাওয়ার সম্ভাবনা। সত্যি কথা বলি, যদি সত্যি কোনো ঝুঁকি থাকে, আপনি দেখবেন তখন সবাই সবকিছু ভুলে আবার একত্র হয়ে যাবে। এই যে সরকারের সমালোচনা আমরা করি, এই যে এখন আমি ধারণা করি জনাব মাহফুজ, টিআইবির এই যে রিপোর্ট, ওখানে কিন্তু এদের নতুনদের চাঁদাবাজিটা যেগুলো নিয়ে প্রচুর কথা আছে, এই রিয়াকশনেই করছেন। যখনই এটা হচ্ছে 1-11 আসছে, সুতরাং তোমরা চুপ হয়ে যাও। এবং এটাকে আমি একেবারে ছেলে খেলার মতো পরিস্থিতি বলে মনে করি, এবং আমাদের স্ট্রংলি এগুলো ডিসকারেজ করা উচিত। এবং আরেকটা কথা বলে রাখা জরুরি, নির্বাচন তো আসছে, সরকারের উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই 2 ছাত্র উপদেষ্টাকে তার ক্যাবিনেট থেকে বের করে দেয়া, তারা পদত্যাগ করা উচিত। করে না হলে একটা সরকারের নিরপেক্ষতাই প্রশ্নবিদ্ধ হবে। যেহেতু সব জায়গা থেকে আসলে এটি বারবার আসছে যে তারা আসলে এনসিপির একটা অংশ, সুতরাং এই স্পষ্টতা আসলে সকলেই যাবে। অসংখ্য ধন্যবাদ। হিলাল ভাই, আপনার কাছে একটু জানি যে 1-11 প্রেক্ষাপট আপনার দৃষ্টিকোণ থেকে এখন আছে কিনা? একজন উপদেষ্টা যখন এই ধরনের ফেসবুক পোস্ট করেন, সেটি আসলে আমরা কিভাবে নেব? আসলে দেখেন, বিভিন্ন ওয়ার্নিং যেগুলো মাহফুজ তো আজকে বললো, এটা গতকালকে মনে হয় এটা দিছে, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে একটা অপশক্তি আমাদের
নির্বাচনকে ভণ্ডুল করে দিতে পারে বলছে, কিন্তু এর আগে তিনিও বলছেন। এবং সরকারের বিভিন্ন জোন এই যে এক সেকেন্ড, অপশক্তি ভণ্ডুল করতে পারে সেটা কিন্তু পরাজিত শক্তি না, এটা হাসিনা না। আচ্ছা, বরং সরকারের ভেতরে, সরকারের বাইরে কিছু লোক আছে তারা করতে পারে, এটা অপশক্তি। কিন্তু উনি পরাজিত মানে আওয়ামী লীগকে ইন্ডিকেট করছে। আওয়ামী লীগকে ইন্ডিকেট করছে। যাই হোক, এই যে ওয়ার্নিং গুলো দিচ্ছে না, এইগুলো আবার আমার সংশয় তৈরি করে যে তাহলে কি উনি নির্বাচনের যে ডেটটা দিতে যাচ্ছে, আপনি যেটা বলছেন আগামীকাল বা আগামী কোনো দিন, তার কি ওটা কিছু মিন করছেন না? উনি কি নিজেই নির্বাচনের কথা বলে আবার নির্বাচনের পরিবেশ নেই এমন একটা বয়ান তৈরি করছে? একটা স্ববিরোধী কথাবার্তা মনে হচ্ছে না? যে নির্বাচনের পক্ষে বলছেন আবার নির্বাচনের বিপক্ষে বয়ান তৈরি করছেন যে অপশক্তিরা নির্বাচনটাকে ভণ্ডুল করতে পারে। মাহফুজ বলছে যে আপনার ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে। ১-১১ পদধ্বনি তো আপনার সেই ২০০৩ সাল থেকে যখন নতুন কি জানেন, যখন সৎ মানুষের খোঁজে প্রজেক্ট শুরু হয়, আমরা তখন ছাত্র রাজনীতিকে বেরিয়ে আসি, তখন সৎ মানুষের খোঁজে একটা প্রজেক্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে শুরু হয়, যার ফল স্বরূপ ১-১১ ঘটেছিল। এবং সেই জিনিসটা এখনো কন্টিনিউয়েশন আছে, বুঝছেন? সেই জিনিসের কন্টিনিউয়েশন কিন্তু এখনো আছে, যে বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানানোর এবং অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন করে এই অপচেষ্টা কিন্তু আছে। আর একটা কথা দেখবেন যে এই সরকার যে দুর্বল, এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নেই। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার দুর্বল। এখন আমি দেখলাম এই সরকারের যে ঐক্যমত কমিশন, আমি সরি টু সে জাহিদ ভাই ওই কমিশনের একটা সংস্কার কমিটির মেম্বার, ইনাদের সবার একটা, আমি ওনাকে মিন করছি না, বলছি না, সংস্কার একটা উনি একটা কমিশনের মেম্বার, সবার একটা আমি দেখলাম উদ্দেশ্য আগামী যে সরকারটা হবে তাকে দুর্বল করতে হবে। ভবিষ্যতে যে সরকারটা ক্ষমতায় আসবে, যেই সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না করলে বাংলাদেশ যে একটি মক্কেল রাষ্ট্রে পরিণত হবে, সবাই জানে যে আগামী সরকারটা, অর্থাৎ এই অভ্যুত্থানের পরে যে সরকারটা আসবে, সেই সরকারটা যদি একটা দুর্বল সরকার হয়, তাহলে সুবিধাটা কার আসলে, মানে কি সুবিধা পাওয়া যাবে? তাহলে একটা বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এবং আমাদের সভরেন কান্ট্রি হিসাবে আমরা থাকতে পারবো না। এটা সবাই আমরা বুঝি। তারপরে ঐক্যমত কমিশনের আমি দেখলাম যত রকম নিয়ম কানুন করে যে আগামী সরকারটাকে দুর্বল করতে হবে। আমি দেখেন কেন এটি জানতে চাচ্ছিলাম ভাই, কেন এটা আপনার মনে হচ্ছে যে আগামী সরকারকে দুর্বল কেউ করতে চাচ্ছে? মানে তাদের প্রধানমন্ত্রীর মেয়াদ পৃথিবীর কোন দেশে আছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ লিমিটেড করা নেই? দেয়ার ইজ নো সিঙ্গেল কান্ট্রি ইন দ্য অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, কোন দেশে নেই। একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশে আমাদের অতীত ইতিহাস তো খুব একটা ভালো না হিলাল ভাই। এটা তো প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যদি বলা হয় যে আমাদের দেশের মেয়েরা ভোট দিতে পারবে না, পৃথিবীর সব দেশের মেয়েরা ভোট দেয়। এখন আপনি একটা কথা এনে বললেন, এখন বলছেন যে আমাদের অতীত ইতিহাস ভালো না, অর্থাৎ ভোট এক দল দিলে হলো আর এক দল, এটা কোনো হলো? পৃথিবীর সব দেশে প্রেসিডেন্টের মেয়াদ লিমিটেড করে, এখানে পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্টে এইটা করলেন। আমরা দেশ এবং জাতির স্বার্থে এটা মানলাম, আমরা কতটা কর্ডিয়াল দেখেন, আমরা এটা মানলাম। তারপর দেখবেন এই যে লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি বিভাগ সেপারেশন করা হলো, সেপারেশনে আমরা দৃঢ়ভাবে ঐক্যমত, কিন্তু দেশটা চালায় কিন্তু নির্বাহী বিভাগ। সেই নির্বাহী বিভাগের ক্ষমতা দুর্বল করা কত রকম অপচেষ্টা, এই একটা সরকারের আমি লক্ষণ দেখলাম। আর একটা হলো যে এই যে জাহিদ ভাই কিছুক্ষণ আগে বললো যে কি আওয়ামী লীগের কারা কারা নাকি কোথায় বসে ষড়যন্ত্র করছিল, সেখানে আবার যে পুলিশ ধরলো। আমি সরি টু সে, আমাকে বলতে বাধ্য হচ্ছে, হাসিনাও কিন্তু এই খেলা খেলছিল, যে ওইখানে জঙ্গি, ওইখানে মৌলবাদ, ওইখানে আরবি বই পাওয়া গেছে, সেইখানে একটা নাটক বানিয়ে আমাদের সামনে খাওয়াতে। এবং শহীদুল হক আইজি উনার বইতে লিখে গেছে যে আমাকে বলা হয়েছে তুমি আমার গণভবনের সামনে এসে এই ঘটনা ঘটালে, ঘটালে। তা আমি চিন্তা করছি আমাদের এই গণ অভ্যুত্থানকে যেন হাস্যকর করে না ফেলা, কারণ অনেক রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যত লোক অংশগ্রহণ করেছে অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল জগতে, কারণ 90-এর গণ অভ্যুত্থান অ্যাকচুয়াল জগতে ঘটেছে, 69-এর গণ অভ্যুত্থান অ্যাকচুয়াল জগতে ঘটেছে, অর্থাৎ জনসংখ্যাও কম ছিল। কিন্তু এইবারের 24-এর গণ অভ্যুত্থান অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল জগতে যে অভাবনীয় সাফল্য দেখেছে, পৃথিবী
ময় এটা দেখেছে। অসংখ্য এই ধন্যবাদ। একটা বিরতি নেবার সময় অভ্যুত্থানকে হয়ে গেছে, যদি জি। আপনি হাস্যকর বানিয়ে ফেলেন তাহলে কিন্তু পরাজিত মাফিয়ারই জয়ধ্বনি হবে। জাহিদ ভাই, আপনার কাছে আসি, গতকালের ঘটনা নিয়ে একটু কথা বলি। গতকাল দুটি সমাবেশ হয়ে গেছে, কর্মসূচি হয়ে গেছে, একই জায়গায় হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে আমরা একটু সহনশীলতার পরিচয় দেখেছি। ছাত্রদল সেখানে সহনশীলতার পরিচয় দিয়েছে, সেজন্য তারা সকলের কাছে আসলে প্রশংসিত হয়েছে, এমনকি এনসিপিও তাদের ধন্যবাদ জানিয়েছে। মানে গতকালের ঘটনার উল্লেখযোগ্য যে বিষয়টা ছিল যে যেখান থেকে শেখ হাসিনার পতনের এক দফা দেয়া হয়েছিল, সেই শহীদ মিনার থেকে তারা হচ্ছে তাদের এনসিপির হচ্ছে তাদের যে 24 দফা ইশতেহার সেটি তারা পেশ করেছে। সেই ইশতেহার নতুন বাংলাদেশের ইশতেহার তারা বলছে। আপনি সেখানে নতুন কি দেখলেন? সেই সাথে তারা দ্বিতীয় রিপাবলিক গঠনের কথা বলেছে, দ্বিতীয় রিপাবলিক গঠনের জন্য নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছে। সেটি কিভাবে সম্ভব? ধন্যবাদ। আমি এনসিপির গতকালের যে সমাবেশটা হলো, তাদের 24 দফা যে রাষ্ট্রের জন্য ইশতেহার, মানে এটা কিন্তু নির্বাচনের ইশতেহার না, তারা বলছেন মানে এটাতে গাইডলাইন, তারা রাষ্ট্রটাকে কিভাবে দেখতে চান। মানে আমরা দীর্ঘদিন থেকেই আলাপ করছিলাম এনসিপি তাদের ইশতেহারটা যারা, মানে দেশটাকে তারা কিভাবে দেখতে চায়। তারা প্রায় শুধু মধ্যপন্থী দল বলছেন, তো তাদের কর্মসূচি কি হবে। কিন্তু এই যে 24 দফা হলো, এটা ঠিক মানে নীতিগত অবস্থান না। মানে আপনি যখন লম্বা সময়ের জন্য একটা দেশের একটা দলের বলবেন, সেরকম মনে হয়নি। রাদার নির্বাচনের যে ম্যানিফেস্টো অনেক ক্ষেত্রে এরকম হয়ে গেছে। আচ্ছা, নির্বাচনের ম্যানিফেস্টো মনে হয়েছে কি কি স্পেসিফিক, যেমন ধরুন আপনি বলবেন আমি সার্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে চাই, এটা হলো আপনার মূল নীতি। কিন্তু সেটা না বলে আপনি আরো ডিটেইলে ঢুকে গেলেন যে আমি রেফারেল ব্যবস্থা চালু করতে চাই। এটা তো আসলে কর্মকৌশল, এটা তো আসলে গোল না। এইরকম অনেক ক্ষেত্রে তারা একদম স্পেসিফিক কতগুলো জিনিস তারা নিয়ে এসেছেন, যেগুলো আসলে মূল ভিশনের ক্ষেত্রে যাওয়ার কথা ছিল না। যাই হোক, তারা একটা দিয়েছেন এবং এটাকে আমি ধন্যবাদ জানাই। অনেক ভালো ভালো কথা আছে। সত্যি বলতে নতুন কোনো কিছু এখানে নেই। আমি বরং তাদেরকে এটা ধন্যবাদ দেই যে দীর্ঘদিন থেকে আমাদের সমাজে, আমাদের সিভিল সোসাইটিতে অনেকগুলো ইস্যু নিয়ে আলাপ হচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে। তারা সেগুলোকে মোটামুটি সব কিছুকেই অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, যেটা অনেক ক্ষেত্রেই তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মতো হবে, আবার কিছু আছে লং রেঞ্জ, লং টার্ম ইস্যু হিসাবে থাকতে পারে। যে জায়গাটা আপনি বলছেন এখন তাদের যে শুরুই করেছেন, তারা এটা দিয়ে দীর্ঘদিন থেকে রাজনীতিতে তারা করছেন। তারা একটা নতুন সংবিধান করতে চান, গণপরিষদ করতে চান, সেকেন্ড রিপাবলিক করতে চান, এভরিথিং ইজ ফাইন। একটা দল তার ভবিষ্যৎ স্বপ্ন হিসেবে এটা এনে রাজনীতি করুক। আমরা দীর্ঘদিন যে আলাপটা করেছি, এটা ডক্টর ইউনূসকেই করতে হবে, এই সরকারকেই করতে হবে, নতুন গণপরিষদ নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান করতে হবে, এটা দরকার নেই। এটা যদি সবাই একমত হতো, যখন হচ্ছে না তখন এনসিপির যে কাজটা করা উচিত সেটাই তারা করছেন। তারা যদি জনগণকে কনভিন্স করতে পারেন, কোনো একদিন ভোটে তারা যদি সেভাবে জিততে পারেন, 70 সালে গণপরিষদ এবং সংসদ একসাথে হয়েছে, সেরকম একটা নির্বাচন নিয়ে যদি কনভিন্স করতে পারেন, সেটা হবে। ওনারা গণপরিষদ করবেন, নতুন সংবিধান লিখবেন, কোনো সমস্যার কিছু আমরা নেই। পরিবর্তনের রাজনীতির কথা বলি, কিন্তু যখন একই দিনে এনসিপির ইশতেহার যেদিন ঘোষণা হবে, সেই দিনে ছাত্র দলের এই সমাবেশ, এটিকে কি আপনার কাছে পাল্টাপাল্টি মনে হচ্ছে বা শক্তিমত্তা প্রদর্শনের একটি বিষয় ছিল কিনা, সেটি কি আপনার দৃষ্টিগোচর হয়েছে? আমি পাল্টাপাল্টি দেখি না, আর শক্তিমত্তা যদি প্রদর্শনের চেষ্টা হয়ও আমি এটাকে প্রবলেমও দেখি না। খেয়াল করবেন, খুব কাছাকাছি ডিস্টেন্সে দুটো সমাবেশ হলো, কোনো রকম কোনো ঝামেলা হয়নি। এবং শক্তি তো রাজনীতিতে শক্তি প্রদর্শনেরই জায়গা। এনসিপি যখন বিভিন্ন এলাকায় গেল জুলাই তাদের পদযাত্রায়, যেসব জায়গায় অনেক লোকজন হয়েছে, এনসিপির লোকজন সিনক্রোনাইজড হয়ে ওগুলো স্ট্যাটাস দিয়েছে এবং দেখানোর চেষ্টা করেছে, দেখো আমাদের সাথে কত মানুষ আছে। সো এনসিপি যখন পাওয়ার পলিটিক্সের নামে, ছাত্র দলও যদি সেটাই মনে করে যে ঠিক আছে, তোমার ওই দিন আমি তার কয়েক গুণ করে দেখাবো যে তুমি অত বড় নও, এটাকে আমি একটা ফেয়ার পলিটিক্যাল গেম মনে করি। যদি তাদের ইচ্ছা থাকে, আমি জানি না এটা ইচ্ছে ছিল কিনা, যদি থাকে তাতে আমি সমস্যা দেখি না। জাস্ট আমরা যেটা চাই না, আমরা কেওস চাই না, আমরা চাই একটা সহাবস্থান। এই যে আমি জায়গা ছেড়ে দিলাম, ছাত্র দল ছেড়ে দিল, তারা আগে বুক করেছিল, তারা এই সদিচ্ছা দেখালো, এই জিনিসগুলো দেখতে চাই। আমরা কম্পিটিশন করব। নতুন কি দেখেছিলেন মানে তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে, মানে যেহেতু নতুন বাংলাদেশের ইশতেহারের কথা তারা বলছে, সেই প্রশ্নটি রেখেছিলাম। ওই যে বলছি, খুব নতুন কিছু না। স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, সামাজিক নিরাপত্তা নিয়ে, যেমন ধরুন হ্যাঁ, তাদের সামরিক প্ল্যানের মধ্যে এখনকার যুদ্ধের নতুন কিছু ইস্যু আছে। তারা ইউএভি, আনম্যানড এরিয়াল ভেহিকল, মানে যেগুলোকে আমরা ড্রোন বলি, সেটা নিয়ে তারা একটা ব্রিগেড গঠন করতে চান। তারা বাংলাদেশের খুব চমৎকার একটা সারফেস টু এয়ার মিসাইল দিয়ে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে চান। আমাদের এই একটা জিনিস আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে, আমরা সামরিক ইস্যু নিয়ে খুব খোলামেলা কথা বলি না, আমি ব্যক্তিগতভাবে বলি, সেই কারণে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে তারা এই জায়গায় কতগুলো স্পেসিফিক
কতগুলো পরিকল্পনার কথা জানিয়েছেন। আর অন্য যা যা কথা আছে, শিক্ষায়, বেকারত্ব, আবার কৃষিতে যা যা করবো, ইনফ্যাক্ট এগুলো প্রত্যেকটা আমাদের শোনা কথা। তবে যেটা হয়েছে সবগুলো কথা সব রাজনৈতিক দল নেয় না। একটু যোগ করে রাখি, বিএনপির জন্য সব কথা নেওয়া কঠিন, কারণ বিএনপি ক্ষমতায় যাবে। যে দলটা ক্ষমতায় যেতে অনেক দূর, সে কিন্তু অনেক বেশি স্বপ্ন, অনেক বেশি ইউটোপিয়ান জিনিসও ইনক্লুড করতে পারে, এই আর কি ব্যাপারটা। অসংখ্য ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল। আপনার কাছে আসি, একটি পরিসংখ্যান নিয়ে যদি একটু কথা বলি। আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুরু থেকেই, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বিভিন্নভাবে নেতা কর্মীদের সংযত থাকার জন্য বিভিন্নভাবে শাস্তির ব্যবস্থা করা, সবকিছু আমরা দেখেছি। একটি পরিসংখ্যান বলছে যে আগস্ট 2024 থেকে জুন 2025 পর্যন্ত 92% রাজনৈতিক সংঘাতের ঘটনায় বিএনপি জড়িত। সামনে নির্বাচন, যেমনটি জাহিদ ভাই বলছিলেন যে সামনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, যেই দলটি ক্ষমতায় যাবে তার পরিসংখ্যান যদি এমন হয় যে 92% রাজনৈতিক সংঘাত বিএনপির মধ্য থেকে যদি আসে, সেটি আসলে জনগণকে কি বার্তা দিচ্ছে? এখন একটা পার্টির মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট তো থাকে, সেটা যখন সহিংসতা বা রক্তারক্তি, হানাহানিতে রূপান্তরিত হয়, সেটা অবশ্যই নিন্দনীয়। এবং আপনি দেখবেন যে দল এই সমস্ত বিষয়কে কি আপনার সমর্থন করছে, নাকি এইসব বিষয়কে কোনো কন্টেইন করার কোনো চেষ্টা করছে কিনা দল কি কন্ট্রোল করতে পারছে? হ্যাঁ, আমরা কন্ট্রোল করার জন্য যত রকম ব্যবস্থা আমাদের হাতে আছে সব নিচ্ছি, এবং আমরা প্রশাসনের কাছেও বলছি তাদেরকে দমন করে। আমি আমাদের উপরে কি পরিমাণ দমন নির্যাতন করা হয়েছে গত 17 বছর, তার একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমি আজকে চট্টগ্রাম গেছিলাম। চট্টগ্রামের রাউজান উপজেলায় আমি আজকে গেছিলাম একটা রাজনৈতিক প্রোগ্রামে। সেখানে আমাদের দলের সেক্রেটারির তার মা মারা গিয়েছে এই হাসিনার আমলে। তখন আওয়ামী লীগের ওইখানকার যে এমপি, সে বলছে যে ওই সেক্রেটারি যদি জানাজা করতে, ওর মার জানাজা করতে যদি এই রাউজানে আসে, ওকে সহ কবরে দিয়ে দেব, পুলিশকে সামনে রেখে বলছে। সুতরাং আমাদের বিএনপির ওই সেক্রেটারি রাউজানের, সে বাধ্য হয়ে চট্টগ্রাম শহরে তার মায়ের জন্য জায়গা ক্রয় করে ওইখানে কবর দিতে হয়েছে। এরকম একটা লোমহর্ষকর কাহিনীর মধ্যে দিয়ে বিএনপিকে গত 17টা বছর যেতে হয়েছে। এই কথা দ্বারা আমি কিন্তু বোঝাচ্ছি না যে আমাদের দলের ভিতর যদি কোনো সহিংস ঘটনা ঘটে সেটাকে আমি জাস্টিফাই করছি না। এরকম লোমহর্ষক ঘটনার পরও আমাদের দল যদি এই ধরনের কর্মীও কোনো রকম সংঘাতে জড়িয়ে পড়ে, তার বিরুদ্ধেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। অর্থাৎ বিএনপি এই সহিংসতার মধ্যে আন্তরিক। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আপনি গতকালকে জাতীয়তাবাদী ছাত্রদল, এনসিপি তো না, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ আর ইসলামী ছাত্র শিবিরের একটা সাংস্কৃতিক গ্রুপ আছে, ওরা 3টা সংগঠনের কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে যে একটা হারমোনি, একটা ইউনিটি লক্ষ্য করা গেছে এগেইনস্ট আপনার মাফিয়া, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তির বিরুদ্ধে যে ঐক্য আমরা গত 365 দিন আগে দেখিয়েছিলাম, গতকালও কিন্তু 3টা সংগঠন সেই ঐক্য দেখিয়েছে। আপনারা কিন্তু বিচার করছেন কার শক্তি কত বেশি। আমরা বিচার করেছি জাতীয়তাবাদী ছাত্রদল ওখানে বক্তৃতায় বলেছে যে আমরা গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি যেন আর মাথাচাড়া না দিয়ে উঠতে পারে, সেই ব্যবস্থা ফিরে না আসতে পারে, এই জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যটা আমরা সংহতি প্রকাশ এক ধরনের গতকালকে আমাদের দেবে। এবং আরেকটা দেখবেন, আমরা আমাদের রাজনীতিতে আমরা তো যেমন এনসিপি কিছু প্রমিস করেছে, 24 দফা, সাম প্রমিসেস ওয়াজ দেয়ার, কীভাবে তার রাষ্ট্রকে দেখতে চায়। তা আমরা তো সেই প্রমিসগুলো করেছি, সেই আমাদের দল যখন গঠিত হয়েছে 1978 সালে, তখন থেকে আমাদের প্রমিসেস রয়েছে। আমরা দেশটাকে কি আস্তে আস্তে এটা আবার আমরা রূপান্তর করেছি, কিন্তু মানুষ কিন্তু পরিবর্তন চায়। কিন্তু আমরা তো ভালো ভালো প্রমিস সবসময় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনি, কিন্তু প্রমিস কি রাজনৈতিক দলগুলো রাখে? যে প্রমিস, এই প্রতিশ্রুতিগুলো মানুষ শুনতে শুনতে তেতো হয়ে গেছে। ওই যে জাহিদ ভাইও বললো, আমি সেই জায়গাটা বলছি, আমরা চাচ্ছি যে এর বাস্তবিক প্রয়োগ এবং পরিবর্তনটা দেখেন। গতকাল জাতীয়তাবাদী ছাত্রদল যে সমাবেশটা করেছে, সেখানে বাংলাদেশের কোনো সমাবেশে কি সমাবেশ পরবর্তী পরিচ্ছন্ন কর্মকাণ্ড হয়? আমরা কোনো ব্যানার, ফেস্টুন সারা রাস্তায় লাগাইতে দিইনি, শুধু সম্মান স্থলে কিছু লাগানো হয়েছিল, সেটা আবার আপনার সমাবেশ শেষে খুলে ফেলানো হয়েছে এবং রাস্তাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সিটি কর্পোরেশনের রাস্তা সিটি কর্পোরেশনে
ফেরত দেওয়া হয়েছে। জি। এই যে কালচারটা বিএনপি তৈরি করলো, অর্থাৎ আমরা কিন্তু প্রতিশ্রুতি খালি দিচ্ছি না, আমরা সেটা বাস্তবসম্মত প্রয়োগও করছি। জি। এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু বারবার বলছেন যে আপনি কিছু প্রমিস করলেন, জনগণ মেনে নিল তা না, আপনাকে পরিবর্তন করতে হবে, কাজটা করে দেখাতে হবে। এই জন্য আপনি দেখবেন আমরা এই ঐক্যমত কমিশনের সাথে যত তর্ক বিতর্ক করেছি, আমাদের কিন্তু অনেক বদনাম হয়েছে যে আমরা ওইটা মানি না, আমরা সেইটা মানি না, আমরা ওইটা করি না, আমরা নির্বাচন ছাড়া কিছু বুঝি না। কিন্তু আমরা জানি আমরা কি করব আর কি করা আমাদের উচিত ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। সেই পরিবর্তনটাই আমরা দেশের নির্বাচনের পর দেখতে পাবো বলে আশা কি করা প্রত্যাশা উচিত, করছি। সেই জন্য আমরা আরো একটা যেগুলো বিরতি নেবার করব সময় হয়ে সেটা গেছে। প্রতিশ্রুতি যদি রাখতে পারি এবং সেটা আমরা করব মিন করি, এই জন্য কিন্তু আমরা তর্ক বিতর্ক চালিয়ে গেছি। আপনি দেখেন অন্য কোনো রাজনৈতিক দল কোনো আপনার ঐক্যমত কমিশনে আলোচনা করেছে, কোনো রিটেন কোনো ডকুমেন্ট নেই। জাহিদ ভাই, অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে 8 আগস্ট। আমরা অনেক অভ্যুত্থান পরবর্তী সময় অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন, অনেক উচ্চাকাঙ্ক্ষা, অনেক কিছু ছিল সেখানে। প্রত্যাশা এবং প্রাপ্তির সংযোগ কতটুকু ঘটলো এই 1 বছরে? খুবই সাবজেক্টিভ ব্যাপার এটা। আপনি যদি প্রত্যাশা হিমালয় বা এভারেস্ট সমান করেন তাহলে খুশি হবেন না। কেউ যদি আবার এত প্রত্যাশা না করে সে খুশি আছে, যেমন আমি অনেক প্রত্যাশা করিনি, আমার সব পূর্ণ হয়েছে তা না, কিন্তু আমি অনেক প্রত্যাশা যেহেতু করিনি, বাংলাদেশ শেখ হাসিনা যাওয়ার পর থেকে আমরা অসাধারণ দেশ হয়ে যাব, আমরা পরস্পরের সাথে খুব চমৎকার গণতান্ত্রিক আচরণ করব, আমাদের দেশের মধ্যে কোনো রকম কোনো দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, আমাদের তরুণ যারা লড়াই করেছিল তারা সব ছেড়ে ছুড়ে অসাধারণ সৎ রাজনীতি করতে থাকবেন, তারা কেউ চাঁদাবাজিতে জড়াবেন না, এগুলো এক্সপেক্ট করিনি। সেজন্য আমি খুব বেশি হতাশ হইনি। আমি এটা বলি অন্তত যে ডক্টর ইউনূস আসার কারণে আমরা সবাই তাকে সমর্থন করেছিলাম, কিন্তু এই সরকারটা যদি আরেকটু টাফ হতো, কঠোর হতো, সরকারের কাজ তো প্রশাসক হওয়া, উনি যদি আরেকটু বেটার প্রশাসক হতেন আমাদের দেশটা আরেকটু ভালো জায়গায় থাকতে পারতো, এটা আমাদের জন্য ভালো হতো। এর বাইরে একটা হতাশা আছে যে আমরা নিজেদের মধ্যে বিভেদ আমরা করি, কিন্তু সরকারের কিছু কিছু ক্ষেত্রে কিছু আচরণকে আমরা মনে করি যেগুলো আসলে বিভেদ তৈরি করার মতো। ধরুন প্রধান উপদেষ্টার নিজে যে এনসিপির প্রতি এক ধরনের বায়াস আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখন। অন্যদের কথা তো আছেই, উনি পদত্যাগ করতে পারেন এই তথ্য উনি নাহিদ ইসলামকে ডেকে জানান। এর আগে বিএনপি জামায়াত তার সাথে দেখা করতে চাই, উনি দেখা করেন না। উনি জাপানে গিয়ে বিএনপির একরকম কঠোর সমালোচনা করেছেন, সংস্কার চায় না বলে একটি দল, আমরা বুঝতে পারি কাকে ইন্ডিকেট করেছেন। সো এই সরকারের এই বিভেদ তৈরি করা মূলক কাজ করা খুবই ভুল হয়েছে, এইটা প্রত্যাশার মতো না। কিন্তু আপনি যদি আমাকে হিসাব মেলাতে বলেন, মানে শেখ হাসিনা নাই, মানে এটার বিনিময়ে আমি সব ছাড় দিতে প্রস্তুত আছি। এবং অনেকে ফান করে একজনকে ফেসবুকে লিখতে দেখেছি, যখনই কোনো কারণে মন খারাপ হয়, মানে এটা গত কয়েক মাস আগে, চোখ বন্ধ করে চিন্তা করি শেখ হাসিনা নেই, আপনার মনে সব কষ্ট চলে যাবে। এটা কিন্তু ফান না। কারণ হচ্ছে আমরা আজকে যত লড়াই করছি, ফাইট করছি, বিতর্ক করছি, দেশটাকে আমরা কেমন দেখতে চাই সেই কারণে। শেখ হাসিনা থাকলে আপনি আমি কেমন দেশ দেখতে চাই, বিএনপি কেমন চায়, এনসিপি কেমন চায়, জামায়াত কেমন চায়, প্রশ্নই আসতো না। উনি 41 না 51 না 71 পর্যন্ত থাকবেন, ওই আলাপই হতো। জি, অসংখ্য ধন্যবাদ হিলাল ভাই। 1 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়নটা একটু আপনার কাছ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনার কাছ থেকে একটু শুনি। বিএনপি কেমন ফেস করলো এই সরকারকে? প্রথম বক্তব্য হলো যে আপনার প্রাপ্তির আলোয় সবসময় প্রত্যাশাকে দেখতে হয়। প্রত্যাশার আলোয় যদি প্রাপ্তিকে দেখতে চান তাহলে কিন্তু আপনার মনে দুঃখই লাগবে। সেজন্য আমি মনে করি যে কি কি প্রাপ্তি হলো সেটাই আমাদের প্রত্যাশা, আর যেগুলো এখনো প্রাপ্তি হয়নি সেটা যাতে সামনে আমরা পূরণ করতে পারি। যেমন মানুষ চেয়েছিল শেখ হাসিনার এই দেশে অনিবার্য পতন, এই প্রত্যাশা তো মানুষের পূরণ হয়েছে গত 1 বছরের। যদি এটা 1 বছর আগেই পূরণ হয়েছে, কিন্তু এই 1 বছরে মানুষের স্বপ্ন ছিল যে শেখ হাসিনা আমাদের সবচেয়ে বেশি কি ক্ষতি করেছে, যে সেটা হলো যে আমরা আমাদের পছন্দের মানুষকে নেতা বানাতে পারিনি। আমি যে এলাকায় বসবাস করি, জাহিদ ভাই যে এলাকায় বসবাস করে, আপনি যে এলাকায় বসবাস করেন, আপনাদের এলাকার একজন নেতা থাকবে, এটা তো অপরিহার্য সত্য, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। যা আমাদের এলাকার নেতা থাকবে, কোনো রাজনীতি, সরকার, রাষ্ট্রের একটা অপরিহার্য অঙ্গ। সেই জিনিসটা উনি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, যে আমরা আমাদের পছন্দের লোককে আমাদের এলাকায় নেতা বানাতে পারতাম না, তিনি ঠিক করে দিতেন কে কার নেতা হবে। এই জিনিসটা যদি গত 365 দিনে সরকার এইটার উপর এমফেসাইজ দিত, বেশি জোর দিত,
অন্য সব আলোচনা, রাষ্ট্রকে কেমন দেখতে হয়, রাষ্ট্র কীভাবে মেরামত করতে হবে, এই আলোচনার দরকার আছে, কিন্তু মূল ফোকাসটা যদি হতো সংস্কার, নির্বাচন পদ্ধতিটা প্রত্যেক 5 বছর পর পর মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, নির্ভয়ে ভোট দিতে পারবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, তাইলে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র মেরামত বলেন, যত রকম এই প্রমিসেসগুলো বলেন, সব কিছু কিন্তু বাস্তবায়ন হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়। কারণ আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে, কোনো নিয়ম কানুন তখন মানা হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন অনেক অগোচর ছিল। যেদিন আমরা শুনলাম 89 সালে ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হবে, সেদিন আমার মনে আছে রাত্রি আমরা শুনতে পেলাম আগামীকাল সকালে স্কেডিউল ঘোষণা করবে। আমরা যারা তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্র, আমরা ঘরের গেটে বসে আড্ডা মারতাম। তৎক্ষণাৎ আমরা রুমে চলে গেলাম যে ভোটে দাঁড়াতে হবে, গেটে আড্ডা মারলে লোকজন আমাদের ভোট দেবে না। এই যে পরিবর্তন, মনের পরিবর্তন হয়েছিল ডাকসু নির্বাচনের ফলে, ঠিক আমি মনে করি বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তৈরি করেন এবং প্রত্যেক 5 বছর বছর যদি এই ব্যবস্থা আপনাকে জনগণের সামনে যেতে হয়, দেখবেন যত প্রমিসেস আছে, যত সংস্কার আছে, সব কিছু অটোমেটিক্যালি হবে। এইটা আমরা এই জন্য তো স্বাধীন নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিএনপি সর্বসম্মত একমত হয়েছে। অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী, হেলাল ভাই, ডাক্তার জাহিদুর রহমান, আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই। যেখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।